সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল আহসান। দর্শক, গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। অবসান হয় ফ্যাসিবাদী শাসনের। সেই গণ অভ্যুত্থানের 9.5 মাস পূর্ণ হলো আজ। তবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিরোধ দিন দিন বাড়ছেই। মেয়র পদে শপথ পড়ানোর দাবি নিয়ে নগর ভবনে এক সপ্তাহ ধরে আন্দোলন করছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এ নিয়ে সরকার ও এনসিপির সাথে কাদা ছোড়াছুড়ি চলছে ইশরাকের, এমনকি বিএনপিরও। এছাড়া গণতন্ত্র উত্তরণের পথে সরকারের অবস্থানও পরিষ্কার নয়। সুনির্দিষ্ট করা হয়নি জাতীয় নির্বাচনের রোডম্যাপ। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। এ নিয়ে সংলাপ প্রতিদিনের আমাদের আজকের আয়োজন কোন পথে বাংলাদেশ। আলোচনার জন্য দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জনাব নাজিমউদ্দিন আলম এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুস্ট। আলম ভাই এবং রুস্ট ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ইশরাক হোসেনের মেয়র পদের তার শপথ পড়ানোর দাবি নিয়ে গত এক সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে। 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের শেখ ফজলুর তাপস, এবং ইশরাক সেই নির্বাচনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন নির্বাচনের ট্রাইব্যুনালে। রায় তার পক্ষে গিয়েছে এবং সেই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশনে তাকে বিজয়ী ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছে। এমন অবস্থায় তাকে শপথ পড়ানোর নিয়ে একটি ডিলেমা চলছে। এই দাবি নিয়ে তার সমর্থকরা বা ইশরাক দাবি করছেন যে ঢাকাবাসী তার পক্ষে আন্দোলনে নেমেছে, এবং বিএনপি বলছে যে গতকাল সিলেটের একটি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আপনাদের সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 2-1 দিনের মধ্যে তাকে দায়িত্বে না বসানো হলে বিএনপি কঠোর কর্মসূচি দিবে। মানে বিএনপি কেন আসলে এরকম কঠোর অবস্থানে যাচ্ছে? আপনারাও তো বলছিলেন যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। আচ্ছা, তো ধন্যবাদ আজকের উপস্থাপক, আমার অত্যন্ত স্নেহভাজন জনি, আমাকে আমন্ত্রণ করার জন্য এনটিভিতে, এবং আমার সহ আলোচক সম্পাদক এবং বিশেষ সাংবাদিক রুস্ত, এবং আমাদের আলোচনা আজকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এটা নিয়ে যে আসলে 6 দিন যাবৎ 7 দিন যাবৎ আন্দোলন করতে হবে কেন, আমি তো বুঝলাম না। একটা জিনিস, ইশরাক সবাই বলে যে জনতার মেয়র, আর ওই নির্বাচনে তাপস যে কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে এটা ঢাকাবাসী কেন বাংলাদেশের সবাই জানে। তো যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি লুটেরা তারা বিদায় হয়েছে, এখন প্রশাসক তো আপনার নিয়োগ করতে হবে। এদেশের ঢাকা শহরের মানুষকে তো সেবা দিতে হবে। তো সেই সেবা দেওয়ার জন্য আপনার প্রশাসক তার চেয়ে কি আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা, এই বৃহত্তর মহানগরীর একসময় সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকা, তারই জ্যেষ্ঠ সন্তান ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক, সে আপনার ওখানে তো ভোটে, তারপরে সেজন্য সে মামলায় গিয়েছে, মামলায় রায় পেয়েছে, তারপরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, শপথ অনুষ্ঠান করবে। এখন শপথ অনুষ্ঠান নিয়ে এটা দ্বৈত নীতি, আমি বুঝলাম না কেন নির্বাচন কমিশন যখন আপনার শপথ ঘোষণা করার কথা বলবে তো স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা শপথ অনুষ্ঠান শেষ সম্পন্ন করবে, এটা রুটিন কাজ। এটা নিয়ে গড়িমসি করার মানেটা হলো এই যে আমাদের সবচেয়ে বরেণ্য ব্যক্তি, আমাদের সকলের অভিভাবক, একজন অভিজ্ঞ দক্ষ বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার আমাদের সকলের অভিভাবক হিসাবে একটা দায়িত্ব নিয়েছেন। সুতরাং ওনার সাথে আমাদের বিএনপির দূরত্ব করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য আমার মনে হচ্ছে একটা গোষ্ঠী ব্যাপরা হয়ে উঠছে, যেটা খুবই আনফর্চুনেট। কারণ আপনি জানেন যে সেই গোষ্ঠীরা কারা? গোষ্ঠী সরকারের ভিতরেই একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা আমার মনে হচ্ছে কেন যেন বিএনপিকে ঠেকাবার জন্য বলে দায়িত্ব নিয়েছে। মানে বিএনপিকে সামনে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, হ্যাঁ, বিএনপি ক্ষমতা আসতে বোধহয় সমস্যা হয়ে যাবে। আজকে এই ইশরাককে বসানোকে কেন্দ্র করে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপিকে বোধহয় ঠেকাইতে হবে। আরে বিএনপি তো দীর্ঘদিনের রাজনৈতিক দল, বারবার ক্ষমতা আসার দল, এদেশের মাটি ও মানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের চেতনায় এই দল প্রতিষ্ঠিত হয়েছে, এবং একজন সফল রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক
এবং একজন সফল ব্যক্তিত্ব, আপনার নির্ভেজাল এবং সততার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন এবং ৮২ থেকে ৯০ যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, সবচেয়ে জনপ্রিয়, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, এই জিয়া পরিবারকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের হয়রানি করা হয়েছে। ১৭টি বছর যাবৎ আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনে করে প্রতিপক্ষ বিএনপি। তো সেখানে বিএনপি সম্পূর্ণ আপনার নির্বাচন যদি আজকে যদি নির্বাচন হয়, ৩ মাস পরে যদি নির্বাচন হয়, সবাই জানে যে বিএনপি ক্ষমতায় আসবে। এটা কি সমস্যা? জনগণ যদি আমাকে আনে, আপনার সমস্যা কি? আমাদের সবচেয়ে বরেণ্য ব্যক্তি, তাকে বিতর্কিত করার কোনো মানে হয় না। এই ইশরাককে কেন্দ্র করে এই যে শুধু শুধু অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে, আপনি তো নন ইলেক্টেড লোককেও তো আপনি বসাইছেন উত্তরে, তো দক্ষিণে ও তো একটা বিখ্যাত লোকের সন্তান, নগরবাসীর প্রিয়, জনতার মেয়ে। উত্তরের প্রশাসকের অপসারণের দাবি তো আজ আন্দোলন শুরু করেছে গণ অধিকার পরিষদ। এখন এটা হবেই তো, যদি আপনার ওইখানে একজন বসাইতে পারেন, এখানে আপনি যদি আপনার ইশরাকের বসাইলে সমস্যা কি? ঢাকাবাসী, দক্ষিণের মানুষ সার্ভিস পাবে, মানুষ মানে পাবে। এখানে ৭-৮ দিন যাবত অচল অবস্থা করার কোনো মানে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার 3 দিন 4 দিন পর দেশে অচল অবস্থা সৃষ্টি করছেন, ঢাকা শহরটারে নিয়ে কি শুরু করছে? এই সরকারকে তো বিতর্কিত করছে। ডক্টর ইউনূস স্যারকে তো কেন বিতর্কিত করা হচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে একটা বিশেষ মহল আমার মনে হচ্ছে যে আপনার একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। এই ষড়যন্ত্রের কোনো মানে হয় না। আপনার লক্ষ্য করেন যে আপনার 3টা নির্বাচন, বিচারপতি আপনার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, আপনার জাস্টিস আপনার হাবিবুর রহমান সাহেব আপনার 96 সালে, তারপরে জাস্টিস লতিফুর রহমান সাহেব আপনার 2001-এ, 3টা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করেছে 3 মাসের মধ্যে। 3 মাসের ভিতরে জাস্টিস তারা যদি করতে পারে, ডক্টর ইউনূস স্যারের, তাদের চেয়ে অনেক অভিজ্ঞ, জ্ঞানী এবং আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের আন্দোলনের ফসল এবং বিশ্ববরেণ্য ব্যক্তি, তাকে তার পক্ষে সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন করার। উনি বলেছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিব। আমার মনে হচ্ছে ওনাকে বিতর্কিত করার জন্য কেউ একটা বিশেষ মহল, একটা বিশেষ সরকারের ভিতরে একটা গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল, তারা তাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তাকে বিতর্কিত করার একটা অপচেষ্টা লিপ্ত। আলম ভাই, আপনি বলছিলেন যে নির্বাচনের প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনায় পরে আসছি, একটু রুশ ভাইয়ের কাছ থেকে আসি। এই ইস্যুটাকে কেন্দ্র করে ইশরাকের শপথ পড়ানোর যে আন্দোলনটা চলছে, মানে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হচ্ছে। এনসিপি এবং ইশরাক পোস্ট দিয়েছেন, এনসিপির 2জন নেতা পোস্ট দিয়েছেন, আসিফ নিজে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি পোস্ট দিয়েছেন, তার পক্ষে হাসনাত আবদুল্লাহ উনি পোস্ট দিয়েছেন। এই পাল্টাপাল্টি বক্তব্য আগামী দিনে রাজনীতি উত্তপ্ত হওয়ার কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? আচ্ছা, ওই জায়গায় বা কোন দিকে যাচ্ছে? আমি এটা দেখাই, এটা তো দেখা যাবে না হয়তো, বাট এটা আছে। আদালতের রায়ের চেয়ারম্যান মোটরসাইকেল শোভাযাত্রায় ফিরলেন জামায়াত নেতা নোয়াখালীতে। ঠিক আছে, তো জামায়াত নেতা আদালতের রায়ের চেয়ারম্যান আবার হলেন, তো উনি ফিরতে পারছেন কিন্তু কেউ বাধা দিচ্ছে না। বিএনপির একজন করছে না। তারপরে হিজবুত তাহরিরের একজন সদস্যকে যদি আপনার প্রশাসক এক জায়গায়, মানে একটা মূল জায়গায় ছিলেন, সে গেল কেমনে? তার ব্যাপারে তাকে নেওয়া হয়েছিল কেমনে? তখন তারা কিন্তু কেউ কিছু দেখেনি। এখন ইশরাক সাহেবকে নিয়ে কেন এরকম চলছে? আগামী দিনের রাজনীতি বা সব কিছুতে তো প্রভাব পড়বেই। তার কারণ আলম ভাই যেটা বললেন, বিএনপি শত সীমাবদ্ধতা আছে, থাকুক। যেমন ধরেন চাঁদাবাজির অভিযোগ আছে, কিছু কিছু জায়গায় দখলবাজির অভিযোগ আছে, আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে গিয়েছিলেন বা আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের সাথে মিলে কিছু করারও ব্যাপার স্যাপার এগুলো আছে, অভিযোগ আছে। এগুলো একটা বড় রাজনৈতিক দলে থাকে এবং তারপর এগুলো কাঙ্ক্ষিত নয়, এগুলোর সমালোচনা করা দরকার। বিএনপির পদক্ষেপ, যদিও বিএনপি বহিষ্কার করছে অনেককে, আরও কঠোর হওয়া দরকার। কিন্তু অ্যাপার্ট ফ্রম অল দিস, সব কিছু টার্গেটেড কেন বিএনপি? আমাকে শুধু এই প্রশ্নটা উত্তর দেন। বিএনপি নির্বাচন আপনি দেখবেন যে হাইপ তোলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এখন সেটা সরকারের মধ্য থেকে হোক, আলম ভাই বলছেন যে সরকারের ভিতরের একটা মহল, আমি বলবো সরকারের বাইরের মহলও আছে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, বিশেষ করে যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করছেন, তারা এনসিপি এরকম লোক এরা আছে। এদের কথা হচ্ছে মাঝে মাঝেই দেখবেন সোশ্যাল মিডিয়া দিয়ে, বিভিন্ন মহল দিয়ে তারা কি হাইপ তুলছে, 5 বছর কোনো এই সরকার চাই। আচ্ছা, তারপরে বলছে নির্বাচন দরকার নাই, গণতন্ত্র থেকে আপনার একটা ভালো স্বৈরশাসক, ভালো একটা নেতা দীর্ঘদিন চালালে দেশের মঙ্গল।
তো এই ধরনের কথাবার্তাগুলো, হাইপ সৃষ্টি করা কথাবার্তাগুলো তারা ছুড়ে দিচ্ছে এবং এর পিছনে আবার নাচছেও অনেকে। এখন এই নাচছে কেন? তাহলে তো আইয়ুব খান যখন পাকিস্তানে ছিল, তা আইয়ুব খানের সময় তো অর্থনৈতিক অবস্থা সব কিছুই ভালো ছিল, আপনার হাসিনার সময় আপনি বলতে পারেন যে অনেক কিছুই চলছিল, তাই আমরা সরালাম কেন? আইয়ুব খানকে কেন সরানো হয়েছিল? গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের বিরুদ্ধে তারা আইয়ুব খান উন্নয়নের দশক পালন, এগুলো তো আছেই। এখন এদের সবাই আসলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে বিএনপি একটা জাতীয়তাবাদী দল, একটা লিবারেল ডেমোক্রেসি তারা সমর্থন করে, একটা উদারপন্থী একটি দল, মধ্যপন্থী দল, এইটুকু নিশ্চয়তা দেওয়া যায়। আমি আমার সাংবাদিকতা জীবনে দেখেছি, আমি যখন দৈনিকে ছিলাম, যে আমরা বিএনপির বিরুদ্ধে হাজারো শত রিপোর্ট করলেও, তারা দুর্নীতি রিপোর্ট করলে তারা ব্যবস্থা নিতেন, কেউ কোনোদিন আমাদেরকে কিছু কিন্তু গালাগালি করেননি বা কিছু করেনি। এইটুকু নিশ্চয়তা বিএনপির কাছ থেকে আমরা পাই, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা পাইনি। এখন এই জিনিসটা তো মানতে হবে। এখন বিএনপিকে ধ্বংস করবেন, আচ্ছা ধ্বংস করে এখন যে দলটা তৈরি হয়েছে তারা কি এত তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারবে? তাদের কি সেই ভিত্তি তৈরি হবে? এগুলো কি চিন্তা করে না যারা এগুলো ছড়ায়? যে সব কিছু যদি টার্গেটেড হয় বিএনপি, তাহলে এই দেশটার যে সিকিউরিটি প্রবলেম দেখা দিবে। দেখেন, আপনি বিএনপি আপনার গঠন হওয়ার পর থেকে 28 বছর তারা ক্ষমতার বাইরে ছিল। 28 বছর তারা কিন্তু বসে থাকেনি। এরশাদ বিরোধী আন্দোলন সবচেয়ে বেশি কে করেছে? বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন, তিনি একজন জেনারেলের সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, একজন প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, মাইন্ড ইট। ওই অবস্থায় তাকে রাস্তায় নামতে হয়েছে। এখনকার প্রজন্ম হয়তো সেটা দেখেনি। তারা এই যে ওনারা তখন যুবক ছিলেন, ওনারা রাস্তায় নেমেছিলেন, কিন্তু বেগম জিয়া একজন গৃহিণী হয়ে রাস্তায় নেমেছেন। 9 বছর উনি টিয়ার গ্যাস খেয়েছেন, পুলিশের বাড়ি খেয়েছেন, তারপরে দেশে গণতন্ত্র এনেছেন। এগুলো ভুলে গেলে চলবে না। তারপরে আপনি 1/11-এর পর থেকে দেখেন, হ্যাঁ 1/11 আসার জন্য বিএনপির অদক্ষতা দায়ী, কোনো নো ডাউট ইন দ্যাট। বিএনপি আপনার বহু কিছু ম্যানেজ করতে পারে নাই। বাংলা ভাই তৈরি হয়েছে, জেএমবি তৈরি হয়েছে, 10টা কস্টেরি তৈরি হয়েছে, এগুলো বিএনপির ব্যর্থতা। কিন্তু 1/11-এর পর থেকে যে স্বৈর শাসন যে জিনিস চেপে বসেছিল, তারপরেও বিএনপি 17 বছর আন্দোলন করেছে। 28 বছর মানুষজন তুড়ি মেরে এরকম করে উড়িয়ে দিলে তো হবে না। বিএনপি আন্দোলন করতে করতে রাজপথে থাকতে থাকতেই দলটা তৈরি হয়েছে। এখন এই দলটা রেজিমেন্টের দল না, জামাত ইসলামীর মতো, যে সব কিছু নেতা বললো আর সব কিছু শুনবে। আপনার এদের একটা অর্থনৈতিক সিস্টেম আছে, সব কিছু আছে। বিএনপি একটা খোলা ওপেন দল। এখানে আপনি দেখবেন যে ভাষানিপন্থী ন্যাপের লোকজনও আছে, কমিউনিস্ট টাইপের কথাবার্তাও বলে, ধর্মীয় কথাবার্তাও বলে, সমস্ত কিছু এখানে আছে। এখন আমি বুঝি না যে এই দলটাকে ধ্বংস করলে বাংলাদেশের নিরাপত্তায় আঘাত আনা হবে। আপনারা কি লক্ষ্য করেন নাই যে বারবার একটা মহল থেকে, বিশেষ করে একটি মিডিয়া গ্রুপের উস্কানিতে, বারবার এমন কিছু ছুড়ে দেওয়া হয় যে বিএনপি যেন দেশ ধ্বংস করে দিচ্ছে, চুরি টুরি করে শেষ করে দিয়েছে। আপনার যদি খেয়াল থাকে, 1/11-এর সময় আমি এই বিল্ডিংয়েরই আমার দেশে, দৈনিক আমার দেশে আমি চাকরি করতাম। তখন বলা হল যে তারেক রহমান সাহেব পাওয়ার বিজনেস মানে মন্ত্রণালয়, যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে নাকি আপনার 13-14 হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আমি তখন রিপোর্ট করলাম, আমি তখন খুঁজে বের করলাম, আমি এবং আমার সহকর্মী আব্দুল্লাহ, ইমা আব্দুল্লাহ, যে এখন ওই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি, যে আমরা খুঁজে বের করলাম যে সরকারের বরাদ্দই ছিল পেনশন, ভাতা, বেতন, উন্নয়ন খাত মিলে আপনার বিদ্যুৎ খাতে 12,000 কোটি টাকা। 13-14 হাজার কোটি টাকা কিভাবে লোটপাট হয়, এটা জেনারেল মঈনও আপনার তদানীন্তন সেনাপ্রধান বলেছেন। তো এরকম কথাও বিএনপির নামে যে এখন ছড়ানো হচ্ছে না, আমার কোনো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। বারবার বলে কি করা হয়েছে, বাংলাদেশে স্বৈরশাসন নিশ্চিত করা হয়েছে। আপনার এরশাদও এইভাবে স্বৈরশাসন নিশ্চিত করেছে বিএনপির বিরুদ্ধে। আপনার এই যে কি কোন বাসা থেকে ইমদুর সহকর্মী পাওয়া গেছে, পরে দেখা গেছে এগুলো মিথ্যা। তা আপনি বিএনপি যদি আবার ব্যাহত করা হয়, তাহলে বাংলাদেশে আবার স্বৈরাচার আসবে। আমাদের নিরাপত্তা বাহিনী বিপদে পড়বে। আমাদের আর্মি কি বিপদে পড়ে নাই গত 17 বছরে? আমাদের প্রতিরক্ষা নীতি কি বিপদে পড়ে নাই? আমাদের পুলিশ কি নষ্ট হয় নাই? আবার এগুলো করতে চায় আমাদের দেশের মানুষ। আমি বিএনপির সদস্য না, কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য বিএনপির অবদানকে, বেগম খালেদা জিয়ার অবদানকে উড়িয়ে দেওয়া যাবে না। বলা চলে এশিয়াতে বেগম খালেদা জিয়ার মতো একজন, উনি তো অনেক আরামের জীবনযাপন করতে পারতেন। উনি অ্যারিস্টোক্রেটিক লাইফ দেখে এসছেন, সেনাপ্রধানের স্ত্রী। উনি কেন রাস্তার মধ্যে মানুষের সাথে দামলে? এগুলি কি ভুলে গেলে চলবে এত সহজে? বিএনপির ছেলেমেয়ে কি লাখ লাখ মামলা খায়নি? তাদের সাংবাদিকরা, তাদের কর্মীরা আপনার বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়নি? একদিনকে সবাইকে অন্যরা করেছে। আপনি এখন এই সমস্ত কিছু একটা বিতর্ক চলছে যে এই 36 দিনের আন্দোলনে সব হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি বলতে চান যে মানে ওরা বলছে যে ওরা কেউ কিছু করে নাই, সব কিছু তো আকাশ থেকে নাজিল হয়, মানে অন্য কিছু। এনারা একটা প্লট তৈরি করে দিল, এনারা 17 বছর, তাহলে কে? ওই গুম খুন হয়েছে ইলিয়াস সাহেবকে, উনি গুম হন নাই? জহিরুল আলমকে, উনি গুম হন নাই? বেগম খালেদা জিয়া মামলা খান নাই? উনি জেলের মধ্যে যান নাই?
আমরা মানে যা তারপরে বিএনপি পন্থী সাংবাদিকরা এক একজনের চাকরি হারান নাই, দেশ ছেড়ে পালান নাই, এগুলা মিথ্যা কথা। হাজার হাজার কর্মী গুলিবিদ্ধ, হাজার হাজার লাখ লাখ কর্মী আপনার জেল জুলুম আপনার অত্যাচার সহ্য করে না, এগুলো উড়িয়ে দিতে পারবেন? আপনি পুরো আপনি একটা থিওরি তৈরি করলেন, আপনার নিউটন যে থিওরি তৈরি করে দিয়েছিল আপেল নিচে পড়লে যে আপনার মাধ্যাকর্ষণ সূত্র, উনি তৈরি করে দিয়েছিলেন বলে পৃথিবীতে আজকে যে এআই পর্যন্ত গিয়ে ঠেকেছে। আপনি নিউটনকে অস্বীকার করবেন যে আরে বেটা নিউটন তো কোন আমলে কি করে দিয়ে গেছে আমি জানি না? কথাগুলো হচ্ছে সেই রকম। এইগুলো হাইপ বন্ধ করা দরকার, বন্ধ করা দরকার। দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা দিন একটা না একটা অস্থিরতা। এইমটা কি? বিএনপি ঠেকাও। আমি আবারও বলছি, এইম হচ্ছে বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকায় লাভটা কি? ডক্টর ইউনূসের সাথে উনি একটা ভদ্রলোক মানুষ, জ্ঞানী মানুষ, মানুষ, উনি তো আসলে রাজনীতিবিদ না। ওনাকে কে কি করে এরা কি করছে করে করে এক এক দিন এক একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা দিন অস্থিরতা। সেনাবাহিনীর নামে প্রতি 2 দিন, 1 দিন, 3 দিন পর পর ইউটিউব থেকে এখান থেকে ওখান থেকে রকমের গতকালকে না পরশু দিনও ছড়ালো, কি বলে 40 জন অফিসার কি করছে, একদিন ছড়াচ্ছে ট্যাঙ্ক বেরিয়ে গেছে, সাজোয়াজান বেরিয়ে গেছে। এই সমস্ত করে আপনার কোনো কিছুকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। আপনার এই যে আপনি আরেকজনের নাম বললেন এনসিপির, আমি তার নাম নিতে চাই না। এই ছেলেটার যথেষ্ট অবদান আন্দোলনের জন্য আছে, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু সেও কাদের পাল্লায় পড়েছে আমি জানি না। সে যে সমস্ত উগ্রবাদী কথাবার্তা বলছে, এগুলোকে হতবাক হতে হয় যে কারা এদেরকে নিয়ন্ত্রণ করছে। আলম ভাই, ইশরাকের এই মেয়রশিপ নিয়ে যে আন্দোলনটা চলছে, তাকে শপথ পড়ানো নিয়ে, এটা মিনিমাইজ করার জন্য বোধহয় একটা এনসিপি নেতারা একটি ইস্যু সামনে এনেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তারা কথা বলছেন, কিন্তু শুরু থেকে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে আসছে। মানে এই বিরোধিতা বিএনপি কেন করছে? স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কেন হবে? আরও অচলাবস্থা হবে। স্যারকে ব্যর্থ করার জন্য এগুলি প্রস্তাব আনছে। এগুলো তো কোনো কথা হলো না। দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি, তারা যুক্তি দিচ্ছে যে কোনো যদি ত্রুটি থাকে আরও সেটা এই লোকাল নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে। আপনি আরও গন্ডগোল হবে, আরও হানাহানি হবে, খুনাখুনি হবে, মারামারি হবে। দেশের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, যে পরিবেশ, আপনি লক্ষ্য করতেছেন যে কী অবস্থা। মানে একটার পর একটা আন্দোলন স্যারের বাসা পর্যন্ত চলে যাচ্ছে। 144 ব্রেক করতেছে কোনো একটা রাজনৈতিক দল, হ্যাঁ, তারা একদম স্যারের মানে প্রধান উপদেষ্টার বাড়ির দরজায় চলে যাচ্ছে এবং তাদেরকে আবার সুন্দরভাবে আদর আপ্যায়নও করছে। শীতল পানি খাওয়ানো হচ্ছে, শীতল পানি ছেটানো হচ্ছে। আর এক দল যখন যায় আবার তাদের দেখা দেখি, তারা যদি যাইতে পারে আমরা কেন যেতে পারবো না, তারা যদি আইন ভঙ্গ করতে পারে আমরা কেন ভাঙতে পারবো না। এখন সকলের টেন্ডেন্সি হলো সবাই ইউনূস স্যারের দরজায় চলে যাবে। তো ইউনূস স্যারের দরজায় এইভাবে যে যাইতেছে এক একজনে, তারপরে ওখানে যে ছাত্রলীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা, তাদের যে টাকা পয়সা আছে, কখন কোন অঘটন ঘটায় ফেলায়। এই যে স্যারের দরজায় আইন ভঙ্গ করে চলে যাচ্ছে, আমরা তো খুব শঙ্কিত, উৎকণ্ঠার মধ্যে আছি। আমরা স্যারকে ডে 1 থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই, শুরু থেকে সে সহযোগিতা করার জন্য আমাদেরকে বলছে অত্যন্ত ধৈর্যের সাথে। এখন ওই অবস্থানে আছে। এত কিছু, হ্যাঁ, এত কিছু করার পরেও আমাদেরকে বিভিন্নভাবে আন্ডারমাইন করা হচ্ছে। আমাদের কর্মীরা ফুঁসে উঠতেছে। আপনি দেখতেছেন যে ইশরাকের অবস্থাটা এখানে কি করতেছে, অসহযোগিতা, দ্বৈত আইন। তো এখানে সরকারের ভিতর রয়েছে, আবার সরকারের 2 জন আছে, আবার বাইরে একটা পলিটিক্যাল পার্টি। তাদেরকে কি তারা কিভাবে চিন্তা করতেছে নতুন পার্টি? আমরা তো ওদেরকে স্বাগত জানাই, নতুন পার্টি গঠন হবে, নতুন ফুল ফুটবে, এটা আমরা স্বাগত জানাই। এবং তাদের একটা ভূমিকা ছিল, তাদের আন্দোলনে একটা ঐতিহাসিক ভূমিকা ছিল, অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এর পিছনে কারা ছিল? এর পিছনে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, পরবর্তীতে জনগণ আসছে। কিন্তু আমাদের তো একটা কৌশল ছিল। আমরা তো যখন বিএনপির নামে নামাই, তখনই তো আমাদের গুম করে ফেলে, খুন করে ফেলে, অ্যারেস্ট করে, জেলখানায় ফাড়ে। এই জন্য ওরা একটা নামে ছিল কোঠাবিরোধী আন্দোলন। সেই কোঠাবিরোধী আন্দোলনের প্রথম অবস্থায় কিন্তু আমরা সাপোর্ট দেই নাই, কৌশল ছিল আমাদের। যখনই ওরা হেলমেট বাহিনী দিয়ে ওকে পিটাইছে, পরেই শোনা এক দফায় আসছে। এক দফায় আসার পরে আমাদের সাথে মিলে গেছে। এক দফা, আমরাও তো এক দফা ধরে 17 বছর আন্দোলন করতেছি। জনগণের ভোটের অধিকার, স্বৈরাচারের পতন, ফ্যাসিস্টের বিদায়, তো মিলে গেছে। তো ফলে আমরা আগাইছি। একটা ফুটবল খেলার টিমে ধরি স্ট্রাইকার একা কি গোল দিতে পারে? স্ট্রাইকার 2 জন থাকে, কিন্তু আউটলাইনে প্লেয়ার থাকে, লিঙ্কম্যান থাকে, ডিফেন্সে প্লেয়ার থাকে, গোলকিপার থাকে। সকলের যোগানের ভিত্তিতে আউট প্লেয়ার, ডিফেন্স প্লেয়ার, লিঙ্কম্যান, তারপরে স্ট্রাইকারটা গোল দেয়।
শুধু স্ট্রাইকারের একার কৃতিত্ব না, একটা টিম যখন উইন করে। সুতরাং এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। এখন নিজে যদি আপনার সো লেজেন্ড দাবি করে কেউ, যে অহংকার অহমিকা শেখ হাসিনা দেখিয়েছিল, এবং এই দেশের বাপটা একমাত্র স্বাধীনতা তারা করছে, বাপদাদার তাল্লুক, সবসময় সবই তো বাইরে ছিল, বিদেশে ছিল। এদেশের সেনাবাহিনীর অফিসাররা, কর্নেল ওসমানী, জেনারেল ওসমানী, সে ছিল সেনাবাহিনীর প্রধান, প্রত্যেকটা সেক্টরের সেনাবাহিনী ছিল। এবং আমার স্বাধীনতা ক্রাইসিসের ভিতরে আমার নেতা, এটা আমরা প্রাউড ফিল করি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জাতির ক্রান্তিকালে, যখন যাদের কথা দেওয়ার কথা ছিল তারা দিতে পারে নাই। তারা বিভিন্ন সময় বৈঠক করছে পাকিস্তানের সাথে। তো সুতরাং আমরা সবসময় প্রাউড ফিল করি। আমাদের নেত্রী দেশটি বেগম খালেদা জিয়া 82 থেকে 90 স্বৈরাচার এরশাদের পতন নিশ্চিত করেছেন, সেখানেও শেখ হাসিনা এরশাদের সাথে হাত মিলিয়েছে, 86 সালে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং বিএনপির গর্ব করার দল, এদেশের মাটি ও মানুষের দল, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সুতরাং বিএনপিকে আন্ডারমাইন করা ঠিক না। এই আন্দোলনে তারেক রহমানের তিনি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন অ্যাক্টিং চেয়ারম্যান, যে সবাইকে ঝাঁপায়ে পড়তে হবে, সর্বস্তরের বিএনপির নেতা কর্মী যত অঙ্গ সংগঠন আছে আমরা ঝাঁপিয়ে পড়েছি, ফলে একটা সফল গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং এখন আপনি বিএনপিকে আন্ডারমাইন করবেন। এখন ইসরাককে কেন্দ্র করে আমরা তো মনে করছি যে এখানে এক একটা অজুহাত নিয়ে আসা হচ্ছে। তার মানে কি নির্বাচনটা কি লেন্দি করতে চায়, একটা অচলাবস্থা সৃষ্টি করতে চায়? এখানে কি ষড়যন্ত্রটা, মতলবটা কি? সুতরাং এখানে স্যারের চ্যালেঞ্জ হলো একটাই, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার করা, একটা গণতান্ত্রিক একটা স্টেবল গভর্নমেন্ট আপনার প্রস্তুত করা, যাতে করে দেশে বিনিয়োগ হয়, যা বিদেশি বিনিয়োগরা আসে, কনফিডেন্স পায়। দেশিরা আজকে কনফিডেন্স পাচ্ছে না, দেশি বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা কনফিডেন্স পাচ্ছে না যে কোথায় বিনিয়োগ করব, কখন, কতদিন থাকে, ডিসেম্বরে ইলেকশন হবে না জুন মাসে হবে নাকি 5 বছর থাকবে। আপনার প্রেস সেক্রেটারি বলে 5 বছর, জনগণ চায় 5 বছর। উনি এই কথা কেন বলে? অতি কথন। আবার এক একজনে নানান কথা বলে, 5 বছর থাকতে হবে আপনাদেরকে, এই সমস্ত বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। 5 বছর কিভাবে থাকবে এই সরকার? এখনই তো কি অবস্থা, এই 10 মাস যাবৎ কি করছে? রুশ ভাইয়ের কাছ থেকে আসি। রুশ ভাই, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা একটা বিতর্ক আছে। বিএনপি এনসিপির সাথে যেমন আছে, বিএনপির সাথে বিরোধিতা করতেছে, আবার জামাত ইসলাম হচ্ছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে। মানে আপনার মতামত কি, কোন নির্বাচনটা আগে হওয়া উচিত, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন? এইটা যারা বলে আগে স্থানীয় নির্বাচন, আমি রাজনীতিবিদ না, উনি রাজনীতিবিদ, উনি তো বলেছেন, তাদের উদ্দেশ্য খারাপ। তারা ওই যারা কথায় কথায় হাইপ সৃষ্টি করে, আবারও বলছি যে 5 বছর থাকা দরকার, অনির্দিষ্টকাল থাকা দরকার, এই সমস্ত কথাবার্তা যারা বলে, তারা এই জিনিসগুলো চায়। তারা মনে করছে যে তারা যদি একটা সময় পায়, এর মধ্যে বিএনপিকে ডিফেম করা যায় আপনার বিভিন্নভাবে। বিএনপি ধরেন একটা অপরাধ করবে, বিএনপি তো একটা বিশাল বড় দল, জামাত ইসলামও একটা বড় দল, এদের সকল কর্মী তো কোথায় কে কি করছে আপনার নেতারা এত কিছু দেখতে পারে না। হয়তো জামাতের একটা কর্মী কিছু খারাপ কিছু করলো, বিএনপির 2টা কর্মী খারাপ কিছু করলো, সুতরাং এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে যদি আপনার কৌশলভাবে একসাথে সমন্বিতভাবে চতুর্দিক থেকে সরানো যায়, তো ওদের ধারণা যে এদেরকে শেষ করে দেওয়া যাবে, তখন তারা জিতে আসবেন। এই যে একটা হাস্যকর চিন্তা, কিন্তু হাস্যকর চিন্তাটার পরিণতি আমরা কি ভোগ করছি? প্রত্যেকটা জায়গায় অস্থিরতা সৃষ্টি করছে, প্রত্যেকটা জায়গায়। আমি তো মনে হয় যে উনি যেটা বললেন যে ডক্টর ইউনূসকে বিতর্কিত করা, দেখেন ডক্টর ইউনূস কি বলেছিলেন, 13 এপ্রিলের রিপোর্ট আমি পড়ে শোনাই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ, এটা ডক্টর ইউনূসের কথা। তো ডক্টর ইউনূস কিন্তু নির্বাচন সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচনটা দিতে চাচ্ছেন, উনি এটা বোঝেন। ঐক্যমত্য কমিশনের সাথে একটা মিটিং এখন কথা হচ্ছে তাহলে কারা এগুলো কেন চাচ্ছে? এদের আপনার যদি তারা একটা ভালো লক্ষ্য তাদের থাকতো, তাহলে তারা কি করতো, প্রায়োরিটি কি দিত, যে সংস্কারগুলোর মূল বেসিক যে জিনিসগুলো আছে, যে এইগুলো তাড়াতাড়ি শেষ করেন। আওয়ামী লীগই স্বৈরাচারের দোসর, তারপরে যারা লুটপাট করে দেশের বাইরে টাকা পাচার করেছে, আমাদের সিস্টেম নষ্ট করেছে, তাদের বিচারগুলি সুষ্ঠুভাবে 10-12 জন 20 জনের বিচার ঠিকমতো এর মধ্যে শুরু করে দেওয়া। আপনি দেখেন শত শত আসামি দিয়ে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। এমন খেলো মামলা দেওয়া হচ্ছে যেগুলি আলটিমেটলি টিকবে না, কোনো কিছু কিন্তু শুরু হয়নি। তারপরে আপনি সংবিধানের ব্যাপারে যে সংস্কারের কথা বলা হচ্ছে, প্রতিদিন মিটিং হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, এখন তো এক এক পার্টির এক একটা মতামত থাকবেই, তাই না? সিপিবির সাথে তো আর বিএনপির মিলবে না, সিপিবির সাথে জামাত ইসলামেরও মিলবে না। এখন কেউ যদি বলে না আমারটাই হতে হবে, এটা না হলে সেটা হবে না, তাহলে তো চলবে না। এখন এই কাজটা তাড়াতাড়ি তো গুটাতে হবে, সেটাও কিন্তু গুছাচ্ছে না। আচ্ছা, অন্যান্য যে সংস্কার আছে, আপনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলেন,
প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে বলেন, কোনটা হচ্ছে আমাকে দেখান। এই যে ঢাকা শহর, চিটাগাং বা অন্যান্য বড় শহরের আপনার ট্রাফিক অবস্থাটা দেখেন, আপনি তো দেখেছেন। আজকে আমি বনানী থেকে রওনা দিয়েছি, এখানে আসতে কত 20 মিনিট লাগার কথা। আমি পরে না পেরে বৃষ্টির মধ্যে গাড়ি ছেড়ে দিয়ে আমি সেই ফার্মগেট থেকে এখানে প্রায় দৌড়ে এসেছি আপনাদের অনুষ্ঠান ধরার জন্য। চরম নৈরাজ্যকর অবস্থা। এবং এই রাস্তা দিয়ে আবার উল্টো পথে রিক্সা চলছে। এখন গিয়ে দেখেন কোনো পুলিশ, কোনো কিছু নাই। এগুলি কথা কেউ ঠিক করছে না। গত 9.5 মাসে ঢাকার ট্রাফিক সিস্টেমটা ঠিক করে দিতে পারতেন এই সরকার, ভালো ভালো বাস নামাতে পারতেন, কিছুই করেনি। এগুলি কথা কেউ বলছে না। খালি তাদের কথা হচ্ছে ওই এক জায়গায় যে বিএনপি একটা উদারপন্থী, একটা ডেমোক্রেটিক দল, এটাকে যদি আমি খেতে পারি তাহলে তাদের কিছু একটা উদ্দেশ্য সফল হয়। সেই উদ্দেশ্যটা কি? আপনি যদি আরও কিছু দেখেন যে উগ্রবাদী কিছু মতবাদ বাংলাদেশে ইদানিং চারা দিচ্ছে, বেশ ভালোভাবে চারা দিচ্ছে। তারা মনে করছে যে দিস ইজ দ্য রাইট টাইম। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলা দিয়ে অনেক লোককে এই যে কথিত জেহাদি বলে, এই সেই বলে, জঙ্গি বলে জেলে চালান দেওয়া হয়েছিল। তার মানে এই না যে বাংলাদেশে এদের অস্তিত্ব নেই, আছে, কিছু না কিছু আছে। এখন তারা এমনভাবে চারা দিচ্ছে, মাথা চারা দিচ্ছে যে অনেক ক্ষেত্রে এইগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার কারণ পুলিশ প্রায় নিষ্ক্রিয়। আবার পুলিশ যদি সক্রিয় হতেও চায় ওইসব ক্ষেত্রে এসবি বলেন বা অন্যান্য সংস্থা বলেন, তাহলে কোনো একটা অদৃশ্য জায়গা থেকে এদেরকে উপরে হাত দিতে দেওয়া হয় না। অনেক এরকম চিহ্নিত জঙ্গি আদালত থেকে বিভিন্নভাবে জামিন নিয়ে চলে গেছে, তাদের হদিস নেই। আপনি বাংলাদেশ থেকে তেহরিকি তালেবান পাকিস্তানের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পেশোয়ার ওই সীমান্তে বাংলাদেশি মারা পড়েছেন, সাভারের এক ছেলে। এগুলো কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে। তাহলে যদি এগুলো ইন্টারন্যাশনালি এই জিনিসগুলোর যে রিপারকাশন, সেগুলো কি বোঝা যাচ্ছে যে কি হবে? তারপরে আপনি আসেন যে আচ্ছা, যে নারী সংস্কার যে কমিশনটা দেওয়া হলো, এই সরকার যাদেরকে নারী সংস্কার কমিশনের সদস্য করেছে, এক হচ্ছে তারা বাংলাদেশের সমাজ, রাজনীতি, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ, এগুলো কিছু বোঝেন না, এনজিও কেন্দ্রিক, তাদেরকে দিয়ে এগুলো তৈরি করেছেন। আচ্ছা, তৈরি করছে, ভালো কথা, আমি সমালোচনা করব, কিন্তু এই নীতিমালাগুলোর মধ্যে কি আছে ওনারা সুপারিশ করেছেন না পরেই আপনার গিয়ে ওই যে জনসমাবেশ করে প্রকাশ্যে এই নারীদেরকে যে একটা পার্টিকুলার অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে সেটা বলা হচ্ছে, ইংরেজিতে যাকে বলে হোর, তাই না? আমি বাংলাটা বললাম না। এটাকে নিয়ে আপনি দেখেন সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আমি এই নারী নীতিমালা যেগুলো আছে সব কিছুর এদের সাথে আমি নিজেও এগুলোর সাথে একমত না, কিন্তু কেন এই ধরনের কথাবার্তা বাংলাদেশে বলা হচ্ছে? তার মানেটা কি? বাংলাদেশ কি আপনি একটা বিশেষ ধরনের এই ইরান, আফগানিস্তান, উত্তর কোরিয়ার মতো একটা বিচ্ছিন্ন রাষ্ট্র মানে পরিণত করতে চান? এই হ্যালুসিনেশন ইউটোপিয়ার মধ্যে আপনি আছেন। আজকে যদি বিএনপিকে আপনি শেষ করে দেন, বাংলাদেশ ওইটাই হবে, কেউ ঠেকাতে পারবে না। আলম ভাই, নির্বাচনের দাবিতে সালাউদ্দিন আহমেদ 2 দিন আগে একটা প্রোগ্রামে বলেছিলেন, খুলনা জনসভা ছিল 3 দিন আগে, গত শনিবার, যে নির্বাচনের দাবিতে যদি যমুনা অভিমুখে লং মার্চ করতে হয় সেটা হবে খুবই দুর্ভাগ্যের। এবং গতকাল উনি সিলেট একটা প্রোগ্রাম বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিণতি খুব খারাপ হবে। বিএনপি কি আসলে হার্ডলাইনে যাচ্ছে কিনা, বা ইশরাকের এই দাবি নিয়ে যে আন্দোলন চলছে, বিএনপি কি আন্দোলনটাকে রিহার্সাল হিসেবে দেখছে কিনা? এখন এটা গভর্নমেন্টের বিহেভিয়ারের উপর নির্ভর করবে অনেক কিছু। প্রধান উপদেষ্টা বুঝতে হবে তার যে উনি ওদের কারো কথায় উনি বিতর্কিত হবেন কিনা, নিরপেক্ষতা হারাবেন কিনা। উনি অবশ্যই জ্ঞানী, উনি নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হলে জুনের মধ্যে। তো কম সংস্কারের ব্যাপারে তো কিছু কিছু ঐক্যমত হয়েছে, আর সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কারের ব্যাপারে আমাদের 31 দফা আছে। সংস্কার আমরা করব যদি আল্লাহর ইচ্ছা আমরা ক্ষমতায় আসি, বা জনগণ যদি আমাদেরকে বসায়। সংস্কার তো চলমান প্রক্রিয়া, আর এই সংস্কার অনেক আগে 2022 সালে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি দিয়েছেন। তো আপনি যদি এখন আপনার নিজেকে নিরপেক্ষতা, কারো বুদ্ধিতে নিরপেক্ষতা হারান, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন আসবে, তখন আবার তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করতে হবে। আমরা তো সেই জায়গায় যাচ্ছি না। আমি অ্যাক্টিং চেয়ারম্যানকে, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি অত্যন্ত ধৈর্যের সাথে এখনও এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট আমাদের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত তাকে সম্মান দিয়ে তাকে সহযোগিতা করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, এবং সেভাবে উনি কাজ করে যাচ্ছেন এবং সেভাবেই বক্তব্য রাখছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি অত্যন্ত ধৈর্যের সাথে। কিন্তু ধৈর্য কতদিন ধরবে? আপনি যদি এই বিএনপিকে আন্ডারমাইন করেন, আপনি যদি এখানে আপনি সংস্কারের তো ব্যাপারে আলোচনা হয়েছে, কয়েকবার বৈঠক হয়েছে, এখানে তো রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ঐক্যমত হয়েছে কিছু কিছু পয়েন্টে। যেগুলো পয়েন্টে ঐক্যমত হয়েছে সেটার উপরে আপনি স্ট্রিক থাকেন। ডিসেম্বরে ইলেকশন দিয়ে দেন। ডিসেম্বর না হলে জানুয়ারি, জামাত ইসলামও তো বলছে রোজার আগে মানে ফেব্রুয়ারি 20 তারিখের পরে রোজা।
তো 20 তারিখের আগে আপনি করে ফেলেন, একটা রোড ম্যাপ দিয়ে দেন, তখনই তো জিনিসটাই হয়ে যায়। তাহলে তো আপনার আন্দোলনও থেমে যায়। এই অচল অবস্থা, ঢাকা শহরের যে অচল অবস্থা, এই যে 255টা আন্দোলন এই পর্যন্ত হয়েছে, রোড ম্যাপের সব আপনারা আন্দোলন দাবি জানাচ্ছেন, এটা রোড ম্যাপ দিলেই কিন্তু রোড ম্যাপ ঘোষণার কাট অফ টাইম আপনারা কোন সময়টাকে ধরছেন? এর মধ্যে না দিলে আপনারা হয়তো বড় কর্মসূচি যাবেন। রোড ম্যাপটা দিলে পরে হবে কি সবার না ভিতরে, না, সেটা কত সময়ের মধ্যে চাচ্ছেন? সবাই একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দিলে হবে কি, এই যে আন্দোলন যে হচ্ছে না, অনেক আন্দোলন স্থিমিত হবে এবং আপনার প্রশাসন, এই তন্ত্রপ্রতিষ্ঠান সব তারা বলতে পারবে যে ভাই আগামী নির্বাচিত সরকার তারা করবে, আমাদেরকে ঝামেলা করেন না, আমাদেরকে রুটিন কাজ করতে দেন, আমাদের দেশের কাজ করতে দেন। তারা যে কাজটা শান্তিপূর্ণ, তাদের চ্যালেঞ্জ, ডক্টর ইউনূস স্যারের একটা চ্যালেঞ্জ, উনি বলেছেন ঐতিহাসিক একটা নির্বাচন দিব যেটা পৃথিবীর মানুষ দেখবে। তো আমাদের তো 3টা নির্বাচন, 3টা আমি আগেই বললাম, 3 জাস্টিস দেখিয়েছেন, তার চেয়ে ভালো নির্বাচন উনি দেখাবেন, এটাই তো বলেছেন, এটা তার জন্য চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা নিলেই তো হয়, কিন্তু কারো কথা শুনে একটু বিতর্কিত হয়ে যাচ্ছে। আমি চাই যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেটা আমাদের সকলের ডিমান্ড ছিল, যেটা 17টা বছর আমরা লড়াই করেছি, আমরা অনেক ত্যাগ শিকারের মধ্য দিয়ে অনেক কিছুর বিনিময়ে এই ফ্যাসিস্ট লুটেরা, এই খুনিদেরকে আমরা বিদায় করেছি। সুতরাং এখন আপনার যদি নিজেদের ভিতরে এখন যদি আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, আমাদের ভিতরে যদি এখন এইভাবে যদি তর্কাতর্কি হয়, জাতীয় নির্বাচন আগে আপনার স্থানীয় নির্বাচন, আমাদের ইশরাককে বসতে দিব না আমরা, আবার অমুকরে বসতে দিব, হ্যাঁ, এই যে দ্বৈত নীতি, এগুলিকে কেন্দ্র করে যদি আমাদের সাথে নিজেদের ভিতরে যারা আমরা ভবিষ্যতে দেশটা গড়ে তুলবো, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, তাহলে ফ্যাসিস্টটাই তো লাভবান হবে। ফ্যাসিস্টের লোকজন, চোর ডাকাত যেগুলো মানে আপনার লুটেরা, তারা ভাগছে, কিন্তু তাদের যে আপনার যে সৈন্য সামন্ত সব তো বাংলাদেশে রয়েছে, তারা তো সুযোগ খুঁজতেছে কখন বিএনপি আন্দোলনে নামে অথবা কখন এনসিপি জামাত আন্দোলনে নামে। যখনই আন্দোলনে নামবে তখনই দেখবেন একটা বোতল মারবে, একটা এটা মারবে, একটা সেটা মারবে, একটা এই স্লোগান দিবে, মানে বিতর্কিত করে দেশের ভিতরে একটা বাজে অবস্থা সৃষ্টি করবে। আওয়ামী লীগ সেজন্য বসে আছে ওত পেতে, তাদের অর্থ আছে, লুটের অর্থ, লুটের টাকা, তারা তো আরাম আয়েশ করতেছে বিদেশে বসে, কিন্তু তাদের কর্মীদেরকে দিয়ে এই দেশের ভিতরে অচল অবস্থা সৃষ্টি করবে। আপনি থানায় ঘেরাও করতে যাবেন, আপনার প্রধান উপদেষ্টার বাসায় ঘেরাও করতে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে ঘেরাও করতে যাবেন, সেখানে দেখবেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সব ঢুকে যাবে। এটা মাথায় রাখতে হবে সবাইকে। কোথা থেকে ঢুকে গেছে হাজার হাজার লোক আপনার কর্মী, তার ভিতরে কয়টা ঢুকে গেছে? 2-4টা ঢুকে গেলে হয়, কোথা থেকে কি করে বসে আপনি বুঝবেন না। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এই জন্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে ইমিডিয়েটলি রোড ম্যাপ দিয়ে ডক্টর ইউনূস স্যারের জন্য চ্যালেঞ্জ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার, এটা দিলেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তারপরে জনগণের জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, বড় বড় সংস্কার পার্লামেন্ট করবে, গণতান্ত্রিক সরকার করবে। বড় সংস্কারে আপনি হাত দিবেন কেন? রুশ ভাই, বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্তর্বর্তী সরকার বলছে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন। মানে বিএনপিকে আস্থা আনতে পারছে না কেন এই সরকার? আবার এই ধরনের আলোচনা আছে আদৌ নির্বাচন হবে কিনা, মানে এই গুজবটা কেন বা এই গুঞ্জনটা কেন? শুনেন, নির্বাচন হতেই হবে যদি বাংলাদেশকে আপনি স্থিতিশীল রাখতে চান। অনেকেই একটা কথা ছুড়ে দেয়, বিশেষ করে তারা, আমি যেটা লক্ষ্য করেছি যে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা ফেসবুকে একটা পোস্ট দিতে সাহস পেত না, একটা কমেন্ট করতে সাহস পেত না, আপনার জীবনে একটা কলাম তো দূরের কথা, কিছু কথাও বলে নাই, তারা এখন বড় বড় বিশাল বড় বড় উগ্র জাতীয়তাবাদী হয়ে গেছে, নট জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী। তাদের কথা হচ্ছে এই সমস্ত বিএনপিকে নিয়ে যত রকমের এই তত্ত্ব দাঁড় করানো, এমন বিএনপিকে তো তারা ভারতেরও দালাল বলে, মানে এই ধরনের কথাও তারা বলতেছে, মানে সবাই তাহলে ভারতের দালাল। এখন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তৈরি করেছে কে? বাংলাদেশে স্বতন্ত্র পররাষ্ট্রনীতি দিয়েছে কে? বাংলাদেশে স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি দিয়েছে কে? বাংলাদেশে কে চীন, আমেরিকা, মুসলিম দেশগুলোর সাথে মিলে এই সশস্ত্র বাহিনীকে 75 সালের 4 ব্রিগেড থেকে 3.5 বছরে 5 ডিভিশন বানিয়েছে কে? বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়ন সবচেয়ে বেশি অবদান কার? স্যানিটাইজেশনের উন্নয়ন কার? আপনার নারীদের ক্ষমতায়নের উন্নয়ন কার? সুশীলদের মতো অন্যদের মতো কথাবার্তা বললে হবে না, এই সমস্ত জিনিস ভুলে গেলে চলবে না। কথায় কথায় ওই তমুক দালাল, বিএনপি এটা করছে ওটা করছে এই ধরনের বলে আসলে এরা আসলে নির্বাচনই চায় না। এরা চায় আরও কিছু, ওদের কিছু সাঙ্গপাঙ্গ এরা মিলে একটা ওই যে ইউটোপিয়ান একটা জিনিস তৈরি করে থাকবে। তারা কি করবে দেখেন না, বিভিন্নভাবে হাইপ তোলে, আপনি বিনিয়োগের হাইপ তুলছে, ঠিক আছে,
যখন হাইপটা তোলা হলো খুব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রেজেন্টেশন আমরা দেখিনি, ভালো কথা, ওই প্রেজেন্টেশন দেখিনি। ক্যাডেট কলেজের ছেলেরা ভালো প্রেজেন্টেশন দিতে পারে, আমিও ক্যাডেট কলেজের। হ্যাঁ, এখন দিচ্ছেন আপনি, ভালো কথা। 3 দিন পরে কি করলেন? গ্যাসের দাম 33 ভাগ বাড়িয়ে দিলেন। আচ্ছা, এই যে ট্রাফিক সিস্টেম ঢাকায়, এই যে রাস্তাঘাটে এত হকার, ফুটপাতে এরকম জাম, চলাফেরা করা যায় না, ধুলায় নাকে রুমাল দিয়ে ঘুরতে হয়, আপনি কোন বিনিয়োগ করে এখানে আসবে? আপনি তো এগুলো ঠিক করেন নেই আগে। তো এই ধরনের, তারপরে আপনি হাইপ কিভাবে তৈরি করেন বাংলাদেশে, যে 1,80,000 রোহিঙ্গাকে মায়ানমার ফেরত নিয়ে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আপনি হাইপ তুলে দিচ্ছেন। তো এগুলো করে চটকদার কিছু ইস্যু তৈরি করে, মূল কথাটা হচ্ছে যে বাবা এই বিএনপিটাকে ঠেকাও। যদি বিএনপি ঠেকাতে পারি তাহলে তো এবার যে আন্দোলন হয়েছে, জনগণ তো আসলে ক্ষেপে আছে আওয়ামী লীগের দিকে। তার মানে যেই জনগণগুলো এরা তো সব জাতীয়তাবাদী বা ধর্মীয় বা ইসলামপন্থী, এদেরকে আমরা বিএনপি যে নির্বাচনের দাবিতে আন্দোলন হুমকি দিচ্ছে, যদি বিএনপি আন্দোলনের সত্যি নামে কঠোর অবস্থান নিয়ে, সেক্ষেত্রে এই আন্দোলন সামাল দেওয়ার সক্ষমতাই সরকার আছে কিনা? উনি যেটা আলম ভাই যেটা বলছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস সুষ্ঠুভাবেই নির্বাচন করতে চান। যারা এইগুলা মানে উস্কানি দেয় বা করতে চায়, তারা হচ্ছে ডক্টর ইউনূসকেও কিন্তু বিতর্কিত করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা, এনার্কি তৈরি করা। এই যে মব জাস্টিস কিছু হচ্ছিল না, এই সমস্ত জিনিস তৈরি করা। এখন বিএনপি আদৌ সেটাতে নামবে কিনা সেটা বিএনপি বলতে পারবে, বিএনপির ব্যাপার। তবে বিএনপি এ পর্যন্ত, আমাকে ইতিহাস ঘাটে দেখা যায় বিএনপি যদি নামে, সেক্ষেত্রে ওই আন্দোলন সামাল দেওয়ার সক্ষমতা কি সরকার আছে? সক্ষমতা কারো থাকবে না, এটা এই গর্দভরা সেটাও বোঝে না। কিন্তু কথাটা হচ্ছে যে এ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে নিয়ে বিএনপি যথেষ্ট ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে, যথেষ্ট। তাদের যে পরিমাণ ক্ষমতা আছে তারা যথেষ্ট ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে। যদিও বিএনপির কোনো মিডিয়া নেই, বিএনপির কোনো সংঘবদ্ধ বুদ্ধিভিত্তিক শ্রেণী নাই, কোনো থিঙ্ক ট্যাঙ্ক নাই, এগুলো নিয়ে বিএনপির মাথা ব্যথাও নাই। এটা বিএনপির দুর্বলতা। আজকে যে বিএনপিকে যে এই সমস্ত প্রশ্ন যে সম্মুখীন হতে হচ্ছে, একবার আলম ভাই জবাব দেয়, একবার আমির খসরু সাহেব জবাব দেয়, একবার মির্জা ফখরুল, এক একজন এক এক রকমের কথা বলে, কেউ কিছু বোঝে না, কর্মীরাও তারপরে একটা ধান্দার মধ্যে মানে ধোঁয়াশার মধ্যে থাকে। এটার কারণ হচ্ছে বিএনপি সংগঠিত কোনো কিছু নাই। কিন্তু এটা কি অস্বীকার করা যায় যে বিএনপি এই পর্যন্ত রেসপন্সিবল ভূমিকা পালন করেনি? হ্যাঁ, আপনি যদি ধরেন, আপনি মনে করেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথাটা বললেন, ওনার 2টা কথা আপনার ভালো লাগেনি, যেটা বিএনপির হয়তো আদর্শের সাথে ঠিকমতো যায় না, বা সালাউদ্দিন ভাইয়ের কথাটা যায় না, ঠিক আছে, কিন্তু ওইটা কি আপনি বিএনপির কথা বলতে পারেন? তার আদর্শের কথা এত বড় দলের মধ্যে, এটা কি জামাতে ইসলামে ঘটেনি? ঘটছে তো, বড় দলগুলোতে এগুলো ঘটে। কিন্তু আবারও বলি যে এই নির্বাচন যদি বানচাল করার চেষ্টা করা হয়, যদি কেউ করতে চায়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা নীতি, পররাষ্ট্রনীতি, সার্বিক জাতীয় নিরাপত্তা মুখ থুবড়ে পড়বে। এবং আরেকটা কথা দিয়ে শেষ করি, এই যে এনসিপি বা এই যে বাচ্চা ছেলেগুলা, এই যে যুবক তরুণ যুবকরা যারা বুলেটের সামনে মানে থেকে দিয়েছেন, দেখেন আমি তো সামরিক অফিসার ছিলাম, বুলেটের শব্দ কিরকম এটা মানুষজন বোঝে না। এই বাচ্চাগুলা বুলেটের সামনে দাঁড়িয়েছে, এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা বুলেট ফেস করেছে, মাইন্ডেড, তারা বুলেট ফেস করেছে, তারা ট্রমার মধ্যে আছে, তারা কিন্তু দেশপ্রেমিক, তারা অসম্ভব দেশপ্রেমিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে দেশপ্রেমী এবং যারা সব প্রতিভ ছিল, বুদ্ধিমান ছিল, তাদেরকে জাসদ তৈরি করে কোনো একজন তাত্ত্বিক সিরাজুল আলম খান এই প্রজন্মটাকে ধ্বংস করে দিয়েছে, রক্ষী বাহিনীর সাথে সামনাসামনি নামিয়ে দিয়ে। 30,000 জাসদ কর্মী সমর্থক মারা গেছে। তারপরে সেনাবাহিনীতে 21টা থেকে 22টা কু হয়েছে জাসদের বিভিন্ন মানে স্প্লিন্টার সেলের মাধ্যমে এবং অন্যদের মাধ্যমে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই যে বাচ্চা ছেলেগুলো, এদের মতো দেশপ্রেমিক প্রজন্ম আমরা হয়তো আর পাবো না, এদের মতো সাহসী প্রজন্ম আমরা আর পাবো না। এরা কিন্তু পিটিএসডিতেও ভুগছে এত বড় ট্রমার পরে। আমাদের উচিত ছিল এদেরকে কিছুটা শান্তিতে রাখা, ভালো রাখা, আমরা কিন্তু রাখিনি। আমরা ইউটিউব দিয়ে তাদেরকে প্রতিনিয়ত জিয়াফত, মব জাস্টিস, এটা ঘেরাও কর, ওইটা কর, ভারতের সীমান্তে যাই, সমস্ত করিয়েছি আমরা এদেরকে দিয়ে। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল করেছে এবং কিছু তাত্ত্বিক দাঁড়িয়েছে আমাদের দেশে। এই তাত্ত্বিকরা ঠিক জাসদের ওই সিরাজুল আলম খানের মতো এই ছেলেগুলোকেও টার্গেট করেছে, এক এক রকমের তত্ত্ব দিচ্ছে এবং এদের সামনে বিএনপিকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। রিমেম্বার, আপনার কাছে আবার ফিরবো। আলম ভাই কাছে জানতে চাই, আলম ভাই আপনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন যে হয়তো নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতে পারে, ছাত্র উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুলছিলেন। মানে এখন কেন প্রশ্ন তুলছেন? সর্বদলীয় সরকার তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তো জাননি, এখন কেন প্রশ্ন তুলছেন? যদি যে আপনার এই যে ভূমিকা, যে এই ধরনের কিন্তু টফার ছিল সর্বদলীয় সরকার। হ্যাঁ, এই যে ইশরাকের যে ব্যাপারটা, ইশরাকের ব্যাপারটা নিয়ে যেভাবে সরকারের ভিতরে শপথ পড়ার কথা, 6 দিন 7 দিন যাবৎ আন্দোলন করতেছে, চলমান আন্দোলন, এই যে একটা মানে কর্মীদের ভিতরে ঢাকা নগরীর বিশেষ করে দক্ষিণের যারা আছে ঢাকাবাসীর নামে যে আন্দোলনটা দানা বাঁধছে,
তো এটা তো আমাদের কাছে ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট। এটা আমরা লক্ষ্য করছি, আমরা অবজার্ভ করতেছি, আমরা পর্যবেক্ষণ করতেছি যে সরকারের যে বিহেভিয়ার, কেন শপথ পড়াচ্ছে না। তো এখন এটাতে কেন্দ্র করে আমরা তো বুঝতে পারি যে সরকার বোধহয় আমাদের বিএনপিকে আন্ডারমাইন করে। ইঞ্জিনিয়ার ইশরাক তো আমাদের বিএনপির একজন, আমাদের সহযোদ্ধা, এবং সুতরাং ওকে শপথ অনুষ্ঠানের ব্যাপারে কেন তাদের এত হীনমন্যতা, কেন উদাসীনতা, হ্যাঁ, বিভিন্ন রকমের অজুহাত টানা হচ্ছে। তো সেখানে আমাদের তো সরকারের যদি অ্যাক্টিভিটিস যদি আপনি কম সংস্কারের ভিতরে ডিসেম্বরের ভিতরে হয় নির্বাচন হবে, আর যদি বেশি সংস্কার হয় জুনের ভিতরে হবে, আর রোড ম্যাপ যদি আপনি সুন্দরভাবে আপনার ক্লিয়ার না করেন জনগণের কাছে, জাতির সামনে, তো এখন যদি আপনার এই মানে কিছু কিছু ব্যক্তির পরামর্শ অনুযায়ী, কুপরামর্শ দিয়ে, যে কটা রুজ ভাই বলল যে বিভিন্নভাবে একটা চলতেছে নির্বাচনের ব্যাপারে, তাহলে দেশের একটা অস্থিতিশীল অবস্থা হবে, বাজে অবস্থা সৃষ্টি হবে। তখন মানুষের ভিতরে একটা স্যারকে যখন এই জিনিসটা তাকে বুঝায় যখন অন্যদিকে নিবে, যে লেন্দি করবে, আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, এটা বলে, সে মানে একটা লেন্দি প্রসেসে যাওয়ার জন্য, মানে কি তাকে একটা রাজনৈতিক দলকে প্রমোট করতে চায় গভর্নমেন্ট, তাহলে কি একটা রাজনৈতিক দলের সরকার। তো এই যেই সরকারে এনসিপির সদস্য 2 জন আছে এখানে, তো এটাও তো মানুষের কাছে কনফিউশন যে কেন এটা শপথ নিচ্ছে না। তো এই সমস্ত কারণে একটা মানে সন্দেহ সৃষ্টি হয়। তো তখন আপনার গিয়া বিএনপির তখন কিছু করার থাকবে না, একটা পর্যায়ে তখন আপনার আন্দোলনে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। রুজভাই, ফেসিবাদের পতনের পর গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেভাবে হওয়ার কথা ছিল, আমরা কি সেই সঠিক পথে আছি কিনা সেটা এখন পর্যন্ত? একটা কথা আমি অস্বীকার করি না যে আমরা আগের থেকে অনেক ভালো আছি। সেটা কিভাবে ভালো আছি, আমরা যে কথা বলতে পারছি, মানুষ অন্ততপক্ষে ভয় পায় না। বাংলাদেশের সবচেয়ে মানে বৃহত্তর জনগোষ্ঠী, তারা এই ভয়টা নেই যে সরকার কাউকে গুলি করে মারবে, সরকার কাউকে গুম করবে, এটা তো নাই। এটা আমরা অবশ্যই স্বীকার করছি, এই পরিবর্তন আমরা স্বাগত জানাই, সেটা আমরাও দেখছি, মানসিক শান্তি আছে, মানসিক শান্তিতে আছি। কিন্তু চাওয়া পাওয়াটা তো আসলে বেশি থাকে, বেশি ছিল। তার কারণ মানুষ গুলির সামনে মোকাবেলা করেছে। সুতরাং কেন করেছে? গণতান্ত্রিক পরিবেশের জন্য। এখন যদি গণতান্ত্রিক পরিবেশ থেকে আমি আবারও ওই জায়গাতে ফেরত যাই, যে কারা এই গণতান্ত্রিক পরিবেশ থেকে এই বাচ্চাগুলাকে, এই তরুণ যুবকদেরকে বিএনপির সাথে কনফ্রন্টেশনে, জামাতে ইসলামের সাথে কনফ্রন্টেশনের দিকে নিয়ে যাচ্ছে, কারা এইগুলি, এই তাত্ত্বিকরা কারা? আর বাংলাদেশের জন্য আমি এটা প্রায় বলি, 111-এর জন্য দায়ী ছিল কারা? খুব গর্ব ভরে বলেছিল না একটা মিডিয়া গোষ্ঠী? এই মিডিয়া গোষ্ঠীর তস্য পোষ্য যে কতগুলি সুশীল আছে, এই সুশীলরা এগুলোর সাথে আছে। এই সুশীলের কয়েকজন আবার এই সরকারের মধ্যেই আছে। তারা ঘাপটি মোড়ে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, তারা এই সমস্তই মানে এক একটা রং পাল্টায়, এক একটা মানে অন্যদিকে নেয়। এদের প্রত্যেকের লক্ষ্য এক। আপনি দেখবেন এরা এরা আওয়ামী লীগের সমালোচনা করতো খুব ছোট ছোট, এই ছাত্রলীগের জায়গায় এটা করেছে, কিন্তু বেসিক কোনো সমালোচনা করতো না। এদের একটাই লক্ষ্য, বাংলাদেশে জাতীয়তাবাদী কোনো শক্তি যাতে না আসে। আমাদের আলোচনা একবারে শেষ পর্যায়ে, আমরা শেষ প্রসঙ্গ দিয়ে শুরু করছি। রাখাইনের মানিব্যক করিডোর দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিএনপি আপত্তি তুলেছে। মানে বিএনপির অবস্থানটাই এমন কেন? আপত্তি অবশ্যই দিবে, এটা একটা মেজর ডিসিশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন। এটা ব্যাপারে এটা নন ইলেক্টেড গভর্নমেন্ট, তারা এত বড় সিদ্ধান্ত নেবে, এটা তো আমাদের জনগণের প্রত্যাশা না। এটা সরকার তো বলছে তাদের সব ধরনের ম্যান্ডেট আছে। এটা না, ম্যান্ডেট আছে, অ্যাকচুয়ালি তো অফিসিয়ালি ম্যান্ডেট নাই। এটা আমাদের সকলের সরকার, এটা ঠিক আছে, কিন্তু এটা তো কয়েকটা জিনিস করার জন্য, নির্বাচনটা করার জন্য, দুর্নীতিবাজ তাদের বিচার করার জন্য, টাকা পয়সা উদ্ধার করার জন্য। এই সরকার তো বড় বড় যে আছে মানে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না। কি চুনোপুঠি দিয়ে একটা ধরে টেরে আবার 2 দিন পর ছেড়ে দেয়। এগুলি তো দরকার নাই সমস্ত নাটক করার। স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে, যারা ফার্ম ডিসিশন নিতে হবে, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, হ্যাঁ, তাদেরকে ধরতে হবে। আপনি শামীম ওসমানকে ধরতে হবে, আপনি যারা যারা চিহ্নিত সন্ত্রাসী লুটেরা, আপনি আইবি রহমানকে ধরছেন, আবার পরের দিন ছেড়ে দিচ্ছেন। কেন ধরতে গেলেন? শামীম ওসমানের সাথে সে লড়াই করছে। তো আপনাকে সিদ্ধান্তটা, এই জন্য পলিটিক্যাল ডিসিশন দরকার, ভীষণ দরকার। এ তো পলিটিক্যাল গভর্নমেন্ট না,
আপনার বিভিন্ন সংস্থা থেকে আসছে। আর কিছু কিছু উনি যে বললো, রুশ ভাইয়ের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আপনার কুশীলব, ওইটা আপনার 111-এর কুশীলবও ছিল কিছু, যারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আনছে, বিরাজনীতিকরণ করতে চায়। তো বিরাজনীতিকরণ এখন সেই কুশীলব গভর্নমেন্টও দু একজন আছে। এখন কি বিরাজনীতিকরণ করার কি প্ল্যান নাকি? স্যারকে মিসগাইড করছে নাকি? একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এই সমস্ত ডিসিশন নিতে হলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে, শক্তিশালী গভর্নমেন্ট লাগবে, একটা স্টেবল গভর্নমেন্ট লাগবে। তখন আপনার দেশের সব কিছুই, আপনার আইন শৃঙ্খলা বলেন, আপনার সব কিছুই আস্তে আস্তে একটা সিস্টেমের ভিতরে চলে আসবে। বিনিয়োগ আসবে, দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, সব কিছু বেড়ে যাবে। আইন শৃঙ্খলাও কন্ট্রোলে চলে আসবে, প্রশাসনও সব আপনার কন্ট্রোলে চলে আসবে। সবাই কিন্তু কনফিউজড, কয়দিন থাকবে, এই ডিসেম্বরে হবে না জুনে হবে নাকি 5 বছর যাবে, এভরিবডি কনফিউজড। রুশ ভাই, এই করিডোর, বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়া, এগুলোর সাথে তো একটা সুদূর প্রসারী একটা প্রভাব জড়িত। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যটা কি জরুরি না? উনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাই করেন। বিষয়ে দেখেন, বাংলাদেশে বিএনপি হুট করে যে কথাটা বলেছে তার সাথে আমি একমত না। তার কারণ আপনার করিডোরটা জাতিসংঘ চেয়েছিল, এটা আমেরিকা বা অন্য কোনো দেশ চায় না। এখানে একটা প্রক্রিয়া, ওখানে খাবার, চিকিৎসা সামগ্রী রাখাইন এলাকায় আপনার প্রয়োজন, সেটার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে করিডোর নেবে এটা না, এটা ভুল তথ্য ছড়ানো হয়েছে। এটা আমাদের চিটাগাং পোর্ট ব্যবহার করে, যেটা এটা কাছে, সেখানে ইউএন এটা সরবরাহ করবে, তারপরে আমরা সেটাকে সীমান্তে নিব, সীমান্তের উপাস থেকে রাখাইনের যে করিডোর। এবং এটার জন্য মায়ানমার সরকারের, যেটা এখন পর্যন্ত জাতিসংঘ স্বীকৃত জান্তা সরকার, তার আবার অনুমোদন লাগবে। ঠিক আছে, এটা অন্য বিষয়, বাট এগুলো মেজর স্ট্র্যাটেজিক বিষয়। এই বিষয়গুলা কখনোই ধরেন বিএনপি, জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি, তারপরে আমাদের যে নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র বাহিনী, বিজেপি, সকল কিছুর প্রতিনিধির সাথে কথা বলে করা উচিত। এগুলো একলা হুট করে ছেড়ে দেওয়া উচিত না যে আমরা এটা করছি। আপনি দেখেন, প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ছেড়ে দিল, তারপরে আবার নিরাপত্তা উপদেষ্টা বলে না, এই ধরনের কোনো আলাপ হয়নি, তাহলে আমি এটা কি বুঝবো? আচ্ছা, একই কথা তারা চিটাগাং পোর্ট নিয়ে বলছেন। আমি মনে করি যে চিটাগাং পোর্ট বাই যে ধরেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনালটা জাপানকে দেওয়ার কথা বলা হচ্ছে, ভালো, এগুলো ভালো, হয়তো এক্সপার্টাইজ গ্রো করে, আমাদের অভিজ্ঞতা গ্রো করে। আপনি এগুলো দিলে যে দেশের সার্বভৌমত্ব চলে যাবে তা না। হ্যাঁ, চিটাগাং পোর্টকে যদি আমরা ইউইর, সংযুক্ত আরব আমিরাতের কোনো কোম্পানিকে দিতে পারি, তারা এটাকে উন্নত করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এটাও একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। এই কথাগুলো, এই জিনিসগুলো এই সরকারের বাস্তবায়ন করার কথা না। যদি তারা তাও করতে চায়, ডিসিশন নিতে চায়, তাহলে আবারও এই সবার সাথে কথা বলা হবে, সবার সাথে কথা বলতে হবে। কারণ এই রাজনৈতিক স্টেক হোল্ডারের বাইরেও এই মেজর স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে এরকম হয় বাংলাদেশে, যে সামরিক বাহিনীর একটা কনসার্ন থাকে। এই ক্ষেত্রে কি সামরিক বাহিনীর সমর্থন ছিল? সামরিক বাহিনীর কনসার্ন নিতে হবে তা না, কিন্তু এই জিনিসগুলো স্ট্র্যাটেজিক জিনিস, তার কৌশলগত জায়গা। চিটাগাং পোর্ট কৌশলগত বিষয়, ওখানে নেভির স্বার্থ জড়িত আছে, নৌবাহিনীর। আবার করিডোরের ক্ষেত্রেটা আপনার বর্ডার এলাকা, আপনার পার্বত্য চট্টগ্রামে, আপনারা তো জানেন আমাদের সেনাবাহিনীকে কয়দিন আগেও কেএনএফ এর সাথে যুদ্ধ করতে হয়েছে। ওখানে আরো অনেক আপনার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, এটা সেটা আছে, অমুক কিছু আছে। পাশে রাখাইনে আরাকান আর্মি বসে আছে। সুতরাং আমাদের সেনাবাহিনীর আপনি তাদের সাথে কথা বলতে হবে, তাদের সুবিধা অসুবিধা জানতে হবে, তাদের কাছ থেকে নিরাপত্তা ইস্যুগুলো বুঝতে হবে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে বুঝতে হবে, বা সংশ্লিষ্ট যে আগের যারা আপনার কূটনীতিবিদ ছিলেন, পররাষ্ট্র সচিব ছিলেন, এরকম তাদের সাথেও কথা বলতে হবে। কারোর সাথে কথা না বলে আপনি, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমি এটার সাথে একমত হলেও বলছি যে এটার প্রক্রিয়াটা ঠিক না। কি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে এটা বলছেন, নিরাপত্তা উপদেষ্টা বলছে আমি এটা জানি না, এটা এখনো হয়নি, তাহলে এটা করছে কে? আবার প্রেস সচিব একটা জিনিস বলে দিচ্ছে, এটা ওইটা একটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন উনি বলে দিচ্ছে। তাহলে সরকার আসলে চাচ্ছেটা কি? একটা আপনার এমন একটা পরিস্থিতি যে কেউ কিছু বুঝতে পারছে না কোনো কি হবে। আর এ ধরনের কোনো বড় সিদ্ধান্ত কোনো সময় বাংলাদেশের মানুষ বা বড় রাজনৈতিক দল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে করা উচিত না। এবং যদি করে তাহলে এটা বড় বিপদ ডেকে আনবে আমাদের জন্য। বিপদটা ধরেন আপনি ঠিকই ডিসিশন নিলেন, কিন্তু পরবর্তীতে জিনিসগুলো হচপচ হয়ে যাবে। এটা যে নির্বাচিত সরকার আসবে ভবিষ্যতে তার উপরে ছেড়ে দেন, তারাও সবার সাথে আলাপ করুক। আমরা চাই না বাংলাদেশ আগের মতো রাগঢাক করে, যেমন শেখ হাসিনা থাকতে চিটাগাং পোর্ট আপনার ইন্ডিয়ানদের সাথে কি কি চুক্তি হলো, মংলা পোর্ট নিয়ে জনগণ কিচ্ছু জানতো না, ট্রান্সশিপমেন্ট নিয়ে কি হয়েছে আমরা কিন্তু কিচ্ছু জানি না, সাংবাদিকরাও জানে না। এগুলো যেন না হয়। এই সমস্ত ব্যাপার বাংলাদেশের লাইফ লাইন, সার্বভৌমত্বের সাথে জড়িত, এগুলো সবার সাথে কথা বলবে। হ্যাঁ, জনগণকে সবকিছু জানানোর দরকার নেই, টপ সেক্রেট জিনিস জানানোর দরকার নেই, কিন্তু বিএনপি শীর্ষস্থানীয় নেতা, জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা, এনসিপি শীর্ষস্থানীয় নেতা,
সেনাবাহিনীর সংশ্লিষ্ট নিরাপত্তা। অফিসাররা, তারা তো এগুলো জানবেন, তাদের তো জানতে হবে। তা নাহলে আপনি কেন, কিভাবে, আপনার ইচ্ছে হলে আর আপনি করে দিবেন? আলম ভাইয়ের কোনো বক্তব্য আছে 1 মিনিটের মধ্যে বলতে পারেন? না, ওইটাই আর কি, উনি যেটা বলছে রাজনৈতিক দলের সাথে তো আলোচনা করবে, তারপরে এটা তো খুব মেজর একটা ডিসিশন, এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তারপরে কোনো রকম কোনো ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে এখানে। তো এগুলি নিয়ে ওই স্টেক হোল্ডার যারা আছে, তারপরে নিরাপত্তা সংস্থা, আপনার আইন প্রকারের সংস্থা, বিশেষ করে আপনার সেনাবাহিনী, সমস্ত সেক্টরের সাথে আলোচনা করে তো এদের তাদের সাথে কারোর সাথে আলোচনা হয় নাই, হুটহাট ডিসিশন নিতে হবে না। অশেষ ধন্যবাদ নাজিমুদ্দিন আলম এবং আবু রুস্ট। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। আর এরই সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।